নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব সমাপন হয়েছে, আবার আমাদের নতুন জীবন শুরু হবে। এই নতুন জীবন শুরুর প্রাক্কালে আজ আপনাদের সামনে আমি একটি বিশেষ বইয়ের কথা আলোচনা করব। জার্মানি মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেল, তিনি একজন জার্মানি এবং মনোবিদ ছিলেন। তার লেখা একটি বই, সেই বইটির নাম হচ্ছে ম্যানস সার্চ ফর মিনিং। ম্যানস সার্চ ফর মিনিং, সেই বইটি তিনি লিখেছিলেন। এবং এই বইটি লেখার একটি প্রেক্ষাপট আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টর ফ্রাঙ্কেল, তিনি নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেই ক্যাম্পে বন্দী ছিলেন, এবং তার সঙ্গে আরও অনেকেই সেখানে বন্দী ছিলেন। এই বন্দী জীবনযাত্রার কালে তার যে অভিজ্ঞতা, তার যে নির্মম সত্য, বাস্তব অভিজ্ঞতা, তিনি সেটাই তার বই লিখেছেন। এবং এটা আমাদের মানুষের পক্ষে সত্যি একটা যুগান্তকারী বই হতে পারে, যদি এই জ্ঞান, এই বিদ্যা আমরা কিছুটা নিজেদের মধ্যে নিয়ে নিতে পারি। কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে বন্দীদের উপর অমানসিক অত্যাচার করা হতো, এটা আপনারা জানেন। -ডিগ্রি টেম্পারেচার, সেখানে তার মধ্যে বন্দীদের দিয়ে রেল লাইন বানানো, রাস্তা তৈরি করা, এরকম পরিশ্রম সাধ্য কাজ করা হতো। খেতে দেওয়া হতো শুকনো রুটি এবং একটু জলের মতো স্যুপ। একটা ঘর, সেখানে হয়তো 8 জন লোকও থাকতে পারে না, সেখানে 50-60 জন লোককে সেখানে ঘরে ঢুকিয়ে দিত। একটা 8 ফুট খাটের মধ্যে 15-16 জন কোনো রকমই থাকতো, এবং সেখানে একটা কম্বল তাদের গায়ে দিয়ে থাকতো। এইভাবে অমানবিক অত্যাচারের মধ্যে কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটাতে হতো। তার মধ্যেই মাঝে মাঝে সেই সৈনিকদের, তারা তাদের সেই বেয়োনেট দিয়ে, তাদের নানান রকমভাবে সেই বেয়োনেট দিয়ে আঘাত করত, তারা রক্তাক্ত হতো। এই দেখে সৈনিকেরা উল্লাস করত, এবং যাতে সেখানে বন্দি থাকতো সবাই, কনসেন্ট্রেশন ক্যাম্পে যা হুকুম হতো সেই কথা মেনে নিতে বাধ্য হতো, নিতান্ত নিরুপায় হয়ে। এই কষ্টের জীবনের মধ্যে সেখানে ডক্টর ফ্র্যাঙ্কেলও ছিলেন, এবং তিনি এসব জিনিস প্রতিদিন লক্ষ্য করতেন। এবং তিনি লক্ষ্য করলেন যে তার মধ্যে একজন লোক একটু নিরুত্তাপ। তাকে যখন বেয়োনেট দিয়ে খোঁচা দেওয়া হচ্ছে, সে খুব একটা চিৎকার করছে না। তাকে যে কাজ করতে বলা হচ্ছে সে সাধারণত করার চেষ্টা করছে, এবং তার যে খুব একটা বিরক্তি আছে সেটা মনে হলো না। ডক্টর ফ্র্যাঙ্কেল যখন তার সঙ্গে এ বিষয়ে জানতে চাইলেন, তখন সেই ভদ্রলোক বললেন যে তার একমাত্র ভাইজি, যে এখনও জার্মানিতে আছে এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরা পড়েনি, সেই ভাইজিকে তিনি রেখে এসেছেন, এবং তিনি ভেবেছিলেন ভাইজিকে বড় করবেন, কারণ তার 3 কুলে কেউ নেই। এবং তিনি প্রতিদিনই ভাবছেন, যদি এই যুদ্ধ শেষ হয়ে যায়, কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তিনি মুক্ত পান, তিনি আবার ফিরে গিয়ে তার ভাইজিকে মানুষ করবেন, তাকে সযত্নে লালন পালন করবেন। এই আশা নিয়ে তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে রয়েছেন। ভাবুন তো, সেই ভাইজি আছে কি নেই, যুদ্ধ থামবে কি নেই, তিনি ততদিন বেঁচে থাকবেন কি না, কিন্তু তার মধ্যে সেই একটি আশার জন্য তিনি কিন্তু নিরুত্তাপ, নিঃসন্দেহে, নিশ্চল বেঁচে আছেন, এবং যেন খুব একটা দুঃখ কষ্ট নেই। সেখানেই কনসেন্ট্রেশন ক্যাম্পে লেখক লক্ষ্য করে দেখেছেন যে কিছু ইহুদি ধর্মযাজক আছে। সেই ইহুদি ধর্মযাজকরা, তারা খুব নিরুত্তাপ, নিশ্চিন্ত, যেন কিছুই হয়নি, অথচ তাদের মধ্যেও কিন্তু একই রকম অবর্ণনীয় অত্যাচার করা হতো। তিনি সেই ইহুদি ধর্মযাজকদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা এই যে এখানে আছেন, আপনাদের কি কোনো কষ্ট মনে হয় না? তারা একটু ম্লান হেসে বলেছিল, কেন, আমরা তো ভগবানের জন্য নিবেদিত প্রাণ, আমরা জেসাস বা গডের জন্য আমাদেরকে উৎসর্গ করেছি। কাজে আমাদের জেসাস এবং গড এখন এখানেই রেখেছেন, আমাদের এখন এখানেই থাকতে হবে, এবং তার নির্দেশেই তো সব হচ্ছে, এবং তার নির্দেশে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা যখন জেসাস বা গডের সঙ্গে দেখা হব, তখন আমরা তাদের বলবো যে আপনি আমাদের যে নির্দেশ দিয়েছিলেন, আমরা কিন্তু বিচ্যুত হইনি, আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। কাজে আমরা সেই নির্দেশ পালন করবার জন্য নিবেদিত, আমাদের কেন কষ্ট হবে? কাজেই তারা কিন্তু অবিচল ভঙ্গিতে সেখানে রয়ে গেল। অথচ দেখা যেত সেই সেনাবাহিনীরা যখন তাদের বেয়োনেট নিয়ে কারো দিকে এগিয়ে যেতেন,
তখন সেই বন্দি যখনই দেখতো যে বেয়োনেট লাগানো হচ্ছে বন্দুকের মাথায়, সে চিৎকার করে উঠত, যেন বেয়োনেট লাগানোর আগেই তার শরীরে যন্ত্রণা ক্লিষ্ট হতো এবং সেই বেয়োনেট তার কাছে নিয়ে যেতে সে চিৎকার করত। এভাবেই যখন সেই বন্দিরা নিঃশেষিত হয়ে যেত, যাদের আর জীবিত থাকার মতো কোনো অবস্থায় থাকতো না, তখন তাদের গুলি করে মেরে দেওয়া হতো। এবং সেই নাৎসি ক্যাম্পের কর্তারা দেখলেন যে এই গুলি করতে মারতে গিয়ে তাদের খরচটা একটু বেশি হচ্ছে, কারণ যত বন্দিকে গুলি করে মারতে হচ্ছে এবং তার জন্য যে খরচটা হচ্ছে এবং যে বন্দিদের মেরে ফেলা হচ্ছে, তারা তাদের কোনো কাজেই আসছে না, বরং তাদের বডি নিয়ে সরাতে হচ্ছে, নানান রকম সমস্যা তাদের তৈরি হচ্ছে। তখন তারা একটা নতুন উপায় আবিষ্কার করলো, সেটা হচ্ছে গ্যাস চেম্বার। গ্যাস চেম্বারের মধ্যে সেই মৃত পায়বন্দীদের ঢুকিয়ে দেওয়া হলো এবং সেখানে তারা মরে ছাই হয়ে গেল, যাদের বডি নিয়ে আর তাদের কোনো সমস্যাই থাকলো না এবং গুলিও খরচ করতে হলো না। এভাবেই সেই অবর্ণীয় অত্যাচার ফ্র্যাঙ্ক দেখেছেন এবং সেখানেই তিনি বড় হয়েছেন এবং এখানেই তিনি দেখেছেন এভাবেও মানুষ বেঁচে থেকেছে এবং তারা নিঃশ্বাস নিয়েছিল শেষ দিন পর্যন্ত যে হয়তো একদিন এই যুদ্ধ থেমে যাবে। এবং এভাবেই ফ্র্যাঙ্কের মনে একটা অদ্ভুত পরিবর্তন এলো। এক সময় তার দিকে যখন সেই নাৎসি বাহিনীর সৈন্যরা অত্যাচার করতে আসতো, প্রথম দিকে তিনি চিৎকার করতেন, পরের দিকে তিনি একটু চিৎকারটা কমিয়ে দিলেন। তার সঙ্গে যখন বেয়োনেট নিয়ে আসতো, তিনি ভাবতেন যে কী আর হবে, অনেকের মতো আমারই দশা হবে। তারা সেই সৈনিকেরা বেয়োনেট নিয়ে তার কাছে আসতেন, তার শরীরে স্পর্শ করতে বেয়োনেট, কিন্তু তিনি নিশ্চল থাকতেন, যেন কিছুই হয়নি। সেই বেয়োনেট তার শরীরে ঢুকিয়ে দেওয়া হতো, তিনি চিৎকার করতেন কিন্তু খুব সীমিত, অল্প, অত আর্তনাদ করতেন না। অর্থাৎ এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতাও হয়ে গেছিল এবং তিনি সেখানে বসে প্রতিদিন এই সমস্ত ঘটনাগুলো তার দিনলিপিতে তিনি লিখে রাখতে চেয়েছিলেন। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি করে এই অত্যাচার সহ্য করছেন, নাৎসি বাহিনীর যে সৈনিকেরা ছিল তারা দেখতেন এই মনোরোগ, এই মনোবিদ, তিনিও আস্তে আস্তে যেন সমস্ত যন্ত্রণা কষ্ট ভুলে যাচ্ছে। তারা সেই ডাক্তারবাবুর কাছে এসে জিজ্ঞাসা করতে, আচ্ছা আপনি কি করে এভাবে আছেন? তিনি তখন বললেন, আমি এরকম ছিলাম না, এখানে এসে সব দেখে দেখে আমার মনেও একটা আশার সঞ্চার হয়েছে। আমি জীবিত অবস্থায় জার্মানিতে বসে একটা বই লেখা শুরু করেছিলাম, মানুষ শেষ পর্যন্ত কি করতে পারে, মানুষের সহ্য ক্ষমতা কত। কিন্তু এখানে এসে আমি সেই বইটা আনতে পারিনি, সেই পাণ্ডুলিপিটা আমার রয়েই গেছে। এবার আমি ফিরে গিয়ে সেই পাণ্ডুলিপিটা সম্পূর্ণ করব, এটা আমার একটা ইচ্ছা। এবং সেই ইচ্ছা যে এই পাণ্ডুলিপি সম্পূর্ণ করলে, এই সমস্ত কথা মানুষের দরবারে হাজির করতে পারলে মানব জাতির অনেক মঙ্গল হবে এবং মানুষ তার নির্দিষ্ট লক্ষ্য, তার সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই সাধনায় সে সফল লাভ করবে, কোনো বাধাই তাকে বাধা দিতে পারবে না। যেমন আমার এখন মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাবে, আবার পৃথিবী সুন্দর হবে, যারা বেঁচে আছে তারা আবার নতুন সুন্দর পৃথিবী গড়বে। সেই আশা নিয়ে যখন আমি বেঁচে থাকি, তখন তোমাদের এই বেয়োনেটের খোঁচাটা আমার খুব একটা বেশি আমাকে পীড়িত করে না। কাজেই এভাবেই আমি বেঁচে থাকতে চাই আরও কিছুদিন। এরকম কিন্তু আরও অনেক উদাহরণ চারদিকে ছড়িয়ে আছে ইতিহাসের পৃষ্ঠায়, আপনারা খুঁজলেই সেটা পাবেন। আপনারা জানেন এই রকম উদাহরণের কথা। কাজে এগুলো আর দীর্ঘায়িত না করে আমরা শুধু আজ এটুকুই বলতে চাই, বিজয়া দশমী শেষ হয়ে গেছে, অসুর নিধনও শেষ হয়ে গেছে। আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আমরা যদি আমাদের উদ্দেশ্য লক্ষ্যে অবিচল থাকি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে যা সৈনিকেরা অত্যাচার করত, সেখানে সেই পাদ্রী যাজক, সেখানে সেই ভদ্রলোক যিনি ভাইজির জন্য অপেক্ষা করতেন, সেখানে আরও অনেক লোক ভাবত ফিরে গিয়ে আবার তারা নতুন জার্মান দেখবে, আবার নতুন পৃথিবীতে নতুন সূর্যের আলো দেখে তাদের জীবন আবার ধন্য হবে, এই আশা নিয়ে বাঁচে। কাজে এই আশা নিয়ে, এই ভালোবাসার জন্য আমরা চিরন্তন আমাদের ভিতরে শুভবুদ্ধিকে জাগ্রত রাখব, সমস্ত বাধা বিপত্তিকে আমরা অতিক্রম করব। নমস্কার। এমনি করেই আমাদের নতুন জীবন শুরু হোক। সবাইকে আপনাদের কাছে আবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। নমস্কার।